আসসালামু আলাইকুম। বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রামের ব্যবহার। আজকে এক্সেল প্রোগ্রামের টিউটোরিয়াল শুরু করা যাক। প্রথমে সফটওয়্যারটি আমরা ওপেন করব। টাস্কবার হতে আমি এক্সেল প্রোগ্রামটি ওপেন করলাম। কাজের শুরুতে আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিব। ওয়ার্কবুকটি একটি নির্দিষ্ট জায়গায় সেভ করার জন্য আমরা ফাইলে যাব। ফাইল থেকে সেভ, ব্রাউজ করে আপনি যেখানে কাজটি সেভ করতে চান সেই জায়গায় সিলেক্ট করবেন, অর্থাৎ সেই ড্রাইভ সিলেক্ট করবেন, ফোল্ডারটি সিলেক্ট করুন এবং ওপেন করুন। আমরা এক্সেল ফাইলের একটি নাম ব্যবহার করব, সেটা হবে এক্সেল ক্লাস 2 সেভ। আমরা জানি এক্সেলের যে ঘরগুলো দেখা যায় ওপেন করলে এটাকে সাধারণত ওয়ার্কশিট বলা হয়, অর্থাৎ কাজের যে জায়গাটা সেটা ওয়ার্কশিট। এখানে দেখা যাচ্ছে একটা ওয়ার্কশিট আছে। তো শুরুতে আমরা যেটা দেখব যে এক্সেলে আপনি কিভাবে লিখবেন বা কোনো কিছু টাইপ করবেন। তো এক্সেলে কোনো কিছু টাইপ করতে হলে আপনার একটি নির্দিষ্ট সেলে টাইপ করতে হবে। সেলে টাইপ করার জন্য ওই সেলটিতে ক্লিক করুন। যেমন আমরা এখানে লিখলাম ECTI, সেলে লিখলাম। পাশের সেলে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ট্যাব প্রেস করুন, বাংলাদেশ লিখলাম। তো এইভাবে আপনি যদি নিচে আসতে চান তাহলে মাউসের ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করতে পারেন। লেফট, রাইট, আপ, ডাউন যাওয়ার জন্য কিবোর্ড থেকে অ্যারো কি ব্যবহার করতে পারেন। তো যেটা মনে রাখতে হবে, এক্সেলে যখন আপনি কোনো কাজ করবেন, যাই কিছু ফরম্যাট করেন না কেন সব কিছু একটা সেলেই হবে, অর্থাৎ যে সেলটাতে আপনি কাজ করবেন বা টাইপ করবেন ওই সেলেই হবে। যেমন আমি এইখানে যে সেলটা আছে এটা হচ্ছে ডি কলাম আর 1 নম্বর রো, এই জন্য এই সেলটিকে বলা হবে D1 সেল। এখানে দেখেন লেখা আছে D1, অর্থাৎ আপনি যদি আমি যদি এই সেলটাতে ক্লিক করি, এখানে কোন কলামে আছে, জি কলামে আছে, এবং কত নাম্বার রোতে আছে, 4 নম্বরের রোতে আছে, তাহলে এই সেলটির নাম হবে G4 সেল। তো যে কোনো একটি সেলে আমি লিখলাম BCTI। সাধারণত এখানে ফন্ট সাইজ 11 থাকে, ফন্টের নাম থেকে কার্লি বা আপনার প্রোগ্রামের যে ডিফল্ট ফন্ট থাকে সেই নামটি এখানে শো করে। তো এখন আমি চাচ্ছি যে এই যে লেখা আছে বা পরের সেলগুলোতে আমি যখন লিখবো লেখার সাইজটা একটু বড় হবে এবং ফন্টের স্টাইলটাও চেঞ্জ হবে। তাহলে প্রথমে আপনি ফন্ট গ্রুপে ক্লিক করেন, ফন্টের এই অপশনটিতে আসবেন, সেইখান থেকে আপনার পছন্দের ফন্টটি সিলেক্ট করবেন। যেমন আমি এইখান থেকে সিলেক্ট করলাম এই ফন্টটি এবং ফন্টের সাইজ ব্যবহার করলাম 24। যখন আপনি এখানে টাইপ করবেন তাহলে যে স্টাইল করছেন ওই স্টাইলে হবে। ঠিক সাথে সাথে যদি আপনি তার পাশের সেলে যে কোনো কিছু টাইপ করেন তাহলে কিন্তু সেটা পূর্বের অবস্থানেই থাকবে, অর্থাৎ যতটুকু ফরম্যাট করবেন ঠিক ততটুকুই ওই একটা সেলেই হবে। আর যদি আপনি সিলেক্ট করে করেন, যেমন আমি 3টা সেলকে সিলেক্ট করে এখানে ফন্ট সাইজটা বড় করে দিলাম গ্রো ফন্টের মাধ্যমে, তাহলে আপনি ওই 3টা সেলেরই সাইজ বড় করতে পারবেন। যদি আপনি মনে করেন আপনি এই যে লেখাগুলো আছে লেখার কালার চেঞ্জ করবেন, তাহলে ফন্ট কালারে আসবেন, এইখান থেকে লেখার ফন্ট কালার চেঞ্জ করতে পারেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। অর্থাৎ আপনি যদি ওয়ার্ডের কাজ জানেন, ওয়ার্ডের ফন্ট গ্রুপের কাজ জানেন, তাহলে এক্সেলের ফন্ট গ্রুপেও সেম কাজ আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। যদি আপনি মনে করেন যে এক্সেলের সম্পূর্ণ শীট দিতে ওয়ার্কশিটে সব ফন্ট সাইজ 16 হবে, যেমন এখানে B1 সেল ফন্ট সাইজ 16 আছে, কিন্তু আমি যখন B3 সেলে যাচ্ছি বা B2 সেলে যাচ্ছি তখনই 11 হয়ে যাচ্ছে ফন্ট সাইজ। টোটাল সব সেলের ফন্ট সাইজ একসাথে একই রকম করতে চাইলে যেমন প্রথম কলাম এ কলাম, প্রথম রো 1 নম্বর রো, 2টা রো এর ঠিক উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে টোটাল ওয়ার্কশিটটি সিলেক্ট হবে। এবার এখান থেকে আপনার পছন্দের সাইজটি যখন দিয়ে দেবেন, প্রত্যেকটা সেলে গেলে ফন্ট সাইজ 16 থাকবে। তো আপনি অল ওয়ার্কশিট সিলেক্ট করার জন্য আরেকটি অপশন ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে এডিটিং গ্রুপের একদম শেষে লেখা আছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, সেখান থেকে আপনি অল সিলেক্টের ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করলে অল সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার টোটাল যত শিট ওয়ার্কশিট আছে যে ওয়ার্কশিটের সম্পূর্ণ সেলগুলো সব সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি মনে করেন
এই যে জায়গাটা আছে এখানে আমি লিখছি বিসিটিআই বাংলাদেশ বিসিটিআই, এই জায়গাটাকে একটু শ্যাডো ব্যবহার করে শেডিং দিব। তাহলে জায়গাটা সিলেক্ট করে এখান থেকে পছন্দের শেড আপনি ব্যবহার করে নিতে পারবেন, যেমন আপনার প্রয়োজন সেভাবে শেড দিতে পারবেন। অর্থাৎ এক্সেলে যতটুকু সিলেক্ট করে ফরম্যাট করা হয় ঠিক ততটুকুই ফরম্যাটটি অ্যাপ্লাই হবে। যদি কখনো এরকম হয় যে আমি এইখানে যেমন কিছু একটা টাইপ করি, তো দেখা যাচ্ছে এরপরে সি আছে, তো এখানে আমার একটা নতুন কলাম প্রয়োজন আছে। অর্থাৎ এর সি এর লেফট সাইডে একটি কলাম প্রয়োজন আছে। আপনি দুই তিনভাবে আপনি তিনভাবে কলাম বাড়াইতে পারবেন। প্রথমত আপনি রাইট বাটন ক্লিক করুন, এরপর ইনসার্টে ক্লিক করুন। তো যেহেতু আমরা কলাম এক্সট্রা তৈরি করব, ইন্টার কলাম ওকে দিলে সি এর লেফট সাইডে একটি কলাম বেড়ে যাবে। আবার আপনি যদি মনে করেন এইভাবে পারতেছেন না, তাহলে আপনি চলে যাবেন সেলস গ্রুপ, সেখান থেকে ইনসার্টে ক্লিক করার পর ইনসার্ট শিট কলাম, তাহলে আরেকটি কলাম বেড়ে যাবে। একইভাবে আমি চাচ্ছি সি এর উপরে একটি রো বাড়াবো, রাইট বাটন ক্লিক করব, সেখান থেকে ইনসার্ট ইন্টার রো ওকে দিলে একটি রো বেড়ে যাবে। সেমভাবে আপনি সেলস গ্রুপ থেকে ইনসার্ট থেকে ইনসার্ট শিট রো, তাহলে একটা রো বেড়ে যাবে। যদি আপনি এইভাবে কঠিন মনে হয় আপনার কাছে, তাহলে ওই কলামটি সিলেক্ট করুন, যেই কলামের পাশে আপনি বাড়াইতে চাচ্ছেন পুরো কলামটি সিলেক্ট করার জন্য কলামের যে নাম আছে, অর্থাৎ এখানে এইচ কলামটি সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইকুয়াল দিলে একটি কলাম বেড়ে যাবে লেফট সাইডে। সেমভাবে আপনি রো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইকুয়াল দিলে একটি রো উপরে বেড়ে যাবে। তো এটা হচ্ছে কিবোর্ড কমান্ডের মাধ্যমে। যদি আপনি একাধিক কলাম সিলেক্ট করেন, যেমন আমি এখান থেকে 3টা কলাম সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ইকুয়াল প্রেস করলাম, তাহলে 3টা কলাম নতুন বেড়ে যাবে। যদি আপনার ল্যাপটপ কিবোর্ডে করেন তাহলে কিবোর্ড কমান্ড হবে কন্ট্রোল শিফট ইকুয়াল, আর যদি নর্মাল ডেস্কটপের কিবোর্ডে অর্থাৎ এক্সটার্নাল কিবোর্ডের মাধ্যমে যদি করেন তাহলে কিবোর্ড কমান্ডটা হবে কন্ট্রোল প্লাস। অর্থাৎ নিউমেরিক সেকশনে যে প্লাস চিহ্ন আছে কন্ট্রোল প্লাস দিলে আপনার এইখানে কলাম বাড়বে। সেমভাবে রো একইভাবে আপনি কন্ট্রোল প্লাস দিলে রো বাড়বে, কন্ট্রোল মাইনাস দিলে রো ডিলেট হয়ে যাবে। যেমন আমি এইখান থেকে এই কয়টা রো ডিলেট কলাম ডিলিট করব, কন্ট্রোল কিবোর্ড থেকে মাইনাস প্রেস করব, তাহলে রো কলামগুলা ডিলেট হয়ে যাবে। তো এই ডিলেটের কাজটি আপনি চাইলে, যেমন আমি 3টা সেল সিলেক্ট করলাম, 3টা রো 3টা সেল, রাইট বাটন ক্লিক করলাম, সেখান থেকে ডিলেট রো ওকে দিলে ডিলেট হয়ে যাবে। আবার আপনি চাইলে, যেমন সিলেক্ট করা আছে এই রোটা সিলেক্ট আছে, আপনি ডিলেটে আসেন, ডিলেট থেকে ডিলেট শিট রোটি ডিলেট হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে কলামও ডিলেট করে দিতে পারেন। আবার একাধিক সিলেক্ট করে যদি আপনি ডিলেট করেন তাহলে ওই একাধিক কলাম বা যতগুলো আপনার সিলেক্ট থাকবে ততগুলাই ডিলেট হয়ে যাবে। যদি কখনো এরকম হয় যে আপনি কোনো একটা সেলে কিছু লেখেন, যেমন আমি এই সেলটা লিখলাম বাংলাদেশ, এই যে লেখাটা আছে দেখা যাচ্ছে পাশের সেলে লেখা পুরোটাই চলে আসছে। অর্থাৎ I1 সেলে আমি বাংলাদেশ লিখছি, যখন J1 সেলে যাচ্ছি তখন এই সেলে দেখেন ফর্মুলা বারে কোনো কিছু লেখা নেই। সাধারণত সেলের ভিতরে কিছু লিখলে বা কোনো কাজ করলে ফর্মুলা বারে শো করে। I1 সেলে ফর্মুলা বারে দেখা যাচ্ছে বাংলাদেশ লেখা আছে, কিন্তু J1 সেলে ফর্মুলা বারে বাংলাদেশ লেখা নেই, কিন্তু বাংলাদেশ লেখার কিছুটা অংশ J1 এ চলে আসছে। তো এটা হচ্ছে সাধারণত আপনার পাশের সেলে যদি কোনো কিছু লেখা না থাকে, ওই সেলে যদি অতিরিক্ত লেখা হয় তাহলে পাশের সেলে চলে আসে। যখন আপনি ওই পাশের সেলটিতে নতুন কিছু অ্যাড করবেন তখনই ওই লেখাটা দেখা যাবে না। যেমন এইখানে বাংলাদেশে পুরো লেখাটা আছে, কিন্তু বিসিটিআই লেখার ফলে পাশের সেলে ওই যে বাংলাদেশ লেখাটা আছে পুরো বাংলাদেশ লেখাটা দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে কলামটা আছে কলামের ওয়াইডটা আপনি একটু বড় করে দিলেই হয়ে যাবে। যেমন আপনি আই আর জে এর মাঝে যখন মাউস পয়েন্টটা নেবেন তখন দুইটা অ্যারো চলে আসবে, এবার লেফট বাটন হোল্ড করে এটার ওয়াইডটা আপনি বড় করে নিতে পারেন, অথবা আপনি এটার উপর ডাবল ক্লিক করেন, ঠিক যতটুকু লেখা থাকবে ততটুকুই আপনার কলাম ওয়াইড হবে। সেমভাবে আমি যদি এইখানে রোটাকে বড় করতে চাই, এই যে
রো, দুইটা রো এর মাঝে যখন আসছি, দুইটা অ্যারো আসছে, লেফট বাটন হোল্ড করে রো এর হাইটটা বড় করে নিতে পারবো। যদি আপনি একসাথে একাধিক করতে চান, যেমন আমি এখানে 3টা কলাম সিলেক্ট করলাম এবং একটা কলামের সাইজ যখন আমি বড় করতেছি, খেয়াল করেন ওয়াইড এখানে আমি রাখলাম জাস্ট 145 পিক্সেল। যখনই ছেড়ে দিচ্ছি, যেহেতু 3টা সিলেক্ট ছিল, একই সাথে 3টা কলাম সাইজ বড় হয়ে যাবে। সেমভাবে আপনি রো করতে পারেন, যতগুলা সিলেক্ট করে আপনি এখানে সাইজ বড় করবেন ততগুলা সাইজ একসাথে বড় হয়ে যাবে। এবং এইখানে দেখা যাচ্ছে ওই সেম আগের মতোই প্রবলেম, যেমন যে বাংলাদেশ লেখা আছে কিন্তু উপরে অনেক জায়গা আছে, আবার ভিজিটে লেখা আছে, ফলে পুরো বাংলাদেশ লেখাটা দেখা যাচ্ছে না। তো আপনি চাচ্ছেন ঠিক যতটুকু লেখা আছে শীটে ততটুক কলাম থাকবে বা ততটুক রো থাকবে, তাহলে পুরো শীটটা আপনি সিলেক্ট করতে পারেন, অথবা ঠিক যতটুকু কাজটা করতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করে সেলস গ্রুপ থেকে ফরম্যাটে ক্লিক করবেন। সেখানে দেখেন রো হাইট লেখা আছে, অটোফিট রো হাইট। যখন অটোফিটে ক্লিক করব তখন সব রো গুলার হাইট অটোফিটে যাবে, অর্থাৎ লেখা যতটুকু থাকবে ততটুকু রোর হাইট থাকবে। আবার আপনি এখানে এসে অটোফিট কলাম ওয়াইড করে দিলে ঠিক যতটুকু লেখা থাকবে ততটুকু কলামের ওয়াইডটা হয়ে যাবে। যদি আপনি মনে করেন সবগুলো কলামের সাইজ আপনি একই সাথে একই মাপে করতে চাচ্ছেন, তাহলে অর্থাৎ বিষয়টা হচ্ছে কিছুটা এরকম, আমি এখানে একটু করে দেখাই। নাম্বার 1, নাম্বার 2, কিছু নাম্বারিং করি। এই যে 9 পর্যন্ত আমি নাম্বারিং করলাম, অর্থাৎ L1 থেকে T1 পর্যন্ত এই নাম্বারিং কলামগুলার ওয়াইডটা বেশি আছে। আমি চাচ্ছি আমার ঠিক যতটুকু লেখা থাকবে এখানে কলাম ওয়াইডগুলা ততটুকু হবে। তাহলে পুরো সবগুলো কলাম সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফরম্যাটে এসে অটোফিট কলাম ওয়াইড করে দেব। তাহলে যতটুকু লেখা আছে ততটুকু কলামের ওয়াইডটা হবে। হাইটের ক্ষেত্রেও সেম। আবার যদি আপনি মনে করেন যে এই সবগুলা আমি সিলেক্ট করলাম বা কোনো একটা কলাম আপনি সিলেক্ট করে নির্দিষ্ট সাইজে যদি করতে চান, ফরম্যাটে আসেন, হাইট, আমরা প্রথমে এখানে হাইট সাধারণত 15 পিক্সেল থাকে, আমরা এটাকে 25 করে যখন ওকে দিচ্ছি সবগুলোর হাইট 25 হয়ে যাচ্ছে। আবার আমি যদি এখানে ওয়াইট আসি, কলাম ওয়াইটে এসে এখানে লিখে দিলাম 30, তাহলে সবগুলার কলাম ওয়াইট 30 হয়ে যাবে। আবার যদি আপনি মনে করেন যে ডিফল্ট অবস্থানে চলে আসবেন, তাহলে আপনি যেটা করতে হবে, ফরম্যাটে আসবেন, এখানে দেখেন ডিফল্ট ওয়াইটে ক্লিক করেন, 8.43 আছে। তাহলে এবার আপনি আসবেন কলাম ওয়াইট, এখানে ডিফল্ট যে ওয়াইটটা আছে সেটা লিখে দেন। লিখে দেওয়ার পর ডিফল্ট ওয়াইট লিখে দেওয়ার পর ওকে দিবেন, তাহলে সবগুলো ডিফল্ট ওয়াইটে চলে আসবে। সেমভাবে ডিফল্ট রো যদি আমরা করতে চাই, 25 আছে, সাধারণত এটা থাকে হচ্ছে 15, আমরা ওকে দিয়ে দিলাম, তাহলে ডিফল্ট ওয়াইটে চলে আসবে। তো এইখানে দেখা যাচ্ছে লেখাগুলার একটু উপরের দিকে চলে আসে, তার কারণ হচ্ছে আমার ফন্ট সাইজ 16 ছিল, কিন্তু ডিফল্ট ওয়াইটে ফন্ট সাইজ থাকে হচ্ছে 11। এই জন্য আমরা পুরো শীটটি সিলেক্ট করলাম। এবার এখানে আমরা যখন 11 ব্যবহার করতেছি, তাহলে নর্মাল প্রথমে যে অবস্থানে ছিল ওইভাবেই লেখাটা চলে আসতেছে। এটা ছিল হচ্ছে যে রো কলামের হাইট ছোট বড় করা, এরপরে নির্দিষ্ট সাইজে করা, একাধিক রো কলাম বাড়ানো। আপনি যদি মনে করেন যে এই ওয়ার্কশিটে আজ কাজ করবেন না, নতুন আর একটি ওয়ার্কশিট নেবেন, তাহলে আপনি চলে আসবেন ইনসার্ট, ইনসার্ট থেকে ইনসার্ট শিট, নতুন আরেকটি ওয়ার্কশিট চলে আসবে, অর্থাৎ শিট 1 এর লেফট সাইডে নতুন আরেকটি ওয়ার্কশিট শিট 2 চলে আসবে। তো যদি আপনি মনে করেন এই যে শিটটি আছে আপনার আরও একটি শিট বাড়ানোর প্রয়োজন হয়, অর্থাৎ আমরা প্রথমে বাড়ানো শিখলাম কোথা থেকে, ইনসার্ট থেকে, ইনসার্ট শিট। কিন্তু কাজটি আপনি আরও সহজে করতে পারেন, সেটা হচ্ছে এই যে শিটটি আছে সেই শিটে রাইট বাটন ক্লিক করেন, ইনসার্ট, এরপর এখান থেকে আপনি কি নতুন নিতে চাচ্ছেন ওয়ার্কশিট ওকে দেন, তাহলে আরেকটি ওয়ার্কশিট চলে আসবে। আপনি কিবোর্ড থেকে শিফট F11 ফাংশন F11 প্রেস করলে নতুন একটি ওয়ার্কশিট তৈরি হয়ে যাবে। যেমন এখানে আমরা 4টা ওয়ার্কশিট তৈরি আছে। যদি মনে করেন এই ওয়ার্কশিটটি আপনি ডিলিট করতে চাচ্ছেন, তাহলে ডিলেটে আসবেন, সেইখান থেকে ডিলেট শিট, যেই শিটটি ওপেন আছে সেই শিটটি ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি যে কোনো ওয়ার্কশিট ডিলিট করতে পারেন, ডিলিট, বা আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারেন। আবার বানানোর জন্য আপনি এই ওয়ার্ক
শীটের যে নাম আছে শীট 1 তার পাশে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নে ক্লিক করলে আপনি ওয়ার্কশিট বাড়াইতে পারবেন। যদি কোনো ওয়ার্কশিটের নাম পরিবর্তন করতে চান তাহলে চলে আসবেন ফরম্যাট, সেখান থেকে রিনেম শীট। এবার এখানে আপনি আপনার নামটা দিয়ে দিলেন, যেমন আমরা ব্যবহার করলাম ক্লাস 2। শীট 5 এর আমরা নাম দেব। একইভাবে আপনি চাইলে এখান থেকে রিনেম শীট অথবা রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করেন, দেন আপনি ক্লাস অর্থাৎ শীটের নাম দিলেন, তাহলে আরেকটা নামে শীটটা তৈরি হলো। অর্থাৎ এইভাবে আপনি শীটের নাম ব্যবহার করতে পারেন। যদি এই শীটের যে ট্যাব আছে এই ট্যাবের কালার পরিবর্তন করতে চান ফরম্যাটে আসবেন, সেইখান থেকে ট্যাব কালার আপনার পছন্দের মতো কালার এখানে ব্যবহার করে নিতে পারেন। যেমন কালার আপনার পছন্দ সেই কালার আপনি ট্যাবে দিতে পারেন। যেমন আপনি চাইলে ফরম্যাট থেকে ট্যাব কালারটা ব্যবহার করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে ট্যাব কালার, সেখান থেকে আপনার প্রয়োজনীয় ট্যাব কালার ব্যবহার করতে পারেন। যদি আপনি মনে করেন যে এই যে শীট 7 লেখা আছে এই শীটটাকে প্রথমে নিয়ে আসবো, তাহলে বা প্রথম যে শীট ক্লাস 2 আছে এই শীটটাকে সবার শেষে নিব, রাইট বাটন ক্লিক করে মুভ অর কপি ক্লিক করলে মুভ অর কপি ডায়লগ বক্স আসবে, অথবা ফরম্যাট থেকে মুভ অর কপি শীট, এটা কোথায় মুভ করে নিব, মুভ টু এন্ড ওকে দিলে সবার শেষে মুভ হয়ে যাবে। বা আপনি চাইলে সহজে এটা হোল্ড করে আপনি যেই শীটের পাশে রাখতে চান সেখানে ছেড়ে দেবেন, হোল্ড করে মুভ করেন, যেখানে রাখতে চান ঠিক সেই জায়গাটা আপনি ছেড়ে দিতে পারেন। তো এটা ছিল হচ্ছে আপনার শীটকে মুভ করা, শীটের ট্যাবে কালার করা, শীটের নাম পরিবর্তন করা, নতুন শীট অ্যাড করা। এখন যদি আপনি মনে করেন কোনো শীটকে পাসওয়ার্ড দ্বারা লক করে রাখবেন, তাহলে ফরম্যাটে আসবেন, সেইখান থেকে প্রোটেক্ট শীট লেখা আছে প্রোটেক্ট শীটে ক্লিক করবেন এবং এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, পাসওয়ার্ডটি আবার ব্যবহার করবেন। এবার আপনি চাইলে এই শীটে কোনো কিছু লিখতে চাইলেও লিখতে পারবেন না, সব অপশনগুলো অমিট থাকবে, কিন্তু আদার যে শীট আছে আপনি চাইলে ওই শীটে লিখতে পারেন। অর্থাৎ কোনো নির্দিষ্ট শীটকে যদি আপনি প্রোটেক্ট করতে চান তাহলে আসতে হবে ফরম্যাট, সেখান থেকে প্রোটেক্ট শীট। এখন আনপ্রোটেক্ট আছে, যেহেতু আমার এটা প্রোটেক্ট করা আছে এই জন্য আমরা এখন এটাকে আনপ্রোটেক্ট করি, পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে ওকে দিলে শীটটি আনপ্রোটেক্ট হয়ে যাবে। যদি কোনো শীটকে আপনি হাইড করতে চান তাহলে একই কাজ, ফরম্যাটে আসবেন, সেখান থেকে হাইড অ্যান্ড আনহাইড। তো আমরা এখান থেকে শীট হাইড করব, তাহলে হাইড শীট। তো দেখা যাচ্ছে শীট যে নাম আমাদের যে শীটটা ছিল শীট 3 বা যে শীটটা আমরা হাইড করছি সেই শীটটা এখানে নাই, ওই শীটটা আবার শো করতে চাইলে ফরম্যাটে আসবেন, সেখান থেকে হাইড অ্যান্ড আনহাইড শীট 3 ক্লাস 3 যে শীটটা আছে সেটি ওকে করলাম, শীটটা চলে আসলো। সেমভাবে আপনি কোনো রো কলাম যদি হাইড করতে চান, যেমন আমরা আসি এখানে যে এ বি সি ডি এই 4টা কলামকে আমি হাইড করব, সিলেক্ট আছে, এই পর্যায়ে আমি চলে যাব ফরম্যাট, সেখান থেকে হাইড অ্যান্ড হাইড কলাম। তাহলে দেখা যাচ্ছে এখানে ওই কলামগুলো নাই, খেয়াল করেন ইএফ, কিন্তু এর আগে এ বি সি কলামগুলো নাই। কলামগুলো আবার যদি আনহাইড করতে চান ফরম্যাটে আসবেন, হাইড অ্যান্ড আনহাইড, সেক্ষেত্রে আনহাইড কলামগুলা আনহাইড করতে চান সেক্ষেত্রে একটা কলাম সিলেক্ট করলেন, ফরম্যাটে আসলেন, হাইড অ্যান্ড আনহাইড, সেখান থেকে আনহাইড। কলামগুলো যদি আনহাইড করতে চান সেক্ষেত্রে প্রথমে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করেন, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করেন, এরপরে আপনি চলে আসবেন ফরম্যাট, সেখান থেকে হাইড অ্যান্ড আনহাইড কলাম, তাহলে কলামগুলো চলে আসবে। অর্থাৎ আপনার এই কলামে যতগুলা অর্থাৎ আপনার এই ওয়ার্কশিটে যতগুলো কলাম হাইড করা ছিল সবগুলো কলাম আপনার সামনে শো করবে। এরপরে আসি অ্যালাইনমেন্টের কাজ। অ্যালাইনমেন্টের কাজটা হচ্ছে আপনি যখন কোনো কিছু টাইপ করতেছেন তখন লেখাটা লেফট সাইড থেকে শুরু হচ্ছে, তো এই সেলের লেখাগুলোকে যদি আপনি রাইট থেকে করতে চান বা মিডিল থেকে করতে চান তাহলে ওই সেলে ক্লিক করে অ্যালাইনমেন্ট গ্রুপ থেকে এই যে সেন্টার, রাইট আপনি আপনার মতো করে নিতে পারেন। এখানে এক্সট্রা আরও 3টা অ্যালাইনমেন্ট আছে, অর্থাৎ এটার ব্যবহারের জন্য আমরা এটাকে একটু বড় করে নিই, যেমন এখানে লিখলাম BCTI। তো আপনি দেখেন লেফট সাইড থেকে নিচে আসে সেন্টার,
টপ, আবার সেন্টার থেকে সেন্টার, বটম, আবার রাইট সাইড থেকে আপনি অ্যালাইনমেন্টগুলোকে চেঞ্জ করে নিতে পারেন। যদি আপনি মনে করেন লেখার সাইজটা একটু বড় করে নিই, এই লেখাটাকে রোটেট করব, তাহলে আসতে হবে পাশে যে ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশনে ক্লিক করবেন, কতটুকু অ্যাঙ্গেলে এটাকে আপনি রোটেট করতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আবার পূর্বের অবস্থানে আসতে চাইলে যেই রোটেশনটা আপনি ব্যবহার করছেন, যেমন রোটেট টেক্সট ডাউন করছি আমরা, এটা আবার ক্লিক করবো, তাহলে স্বাভাবিক অবস্থানে চলে আসবে। যখন আপনি কোনো কিছু টাইপ করতেছেন, দেখা যাচ্ছে টাইপ করলে লেখাটা অটোমেটিক, আমি যে কিছু টাইপ করলাম, অটোমেটিক পাশের যে ফাঁকা সেলগুলো আছে সেই সেলগুলোর জায়গা নিয়ে নিচ্ছে। কিন্তু আপনি চাচ্ছেন যে এই সেলে যখনই কিছু টাইপ করা হবে ওই লেখাটা পাশের সেলে না যে ওই সেলটাকে হাইটটাকে বড় করে দিবে, তাহলে সেই সেলে ক্লিক করে ওয়ার্ড টেক্সট সিলেক্ট করবেন। এবার যদি আপনি এখানে কিছু টাইপ করেন, লেখাগুলা সামনের দিকে না যেয়ে অর্থাৎ রাইট সাইডে না যেয়ে নিচের দিকে অর্থাৎ রোয়ের হাইটটা বড় করে দেখাবে। তো এটা ছিল হচ্ছে ওয়ার্ড টেক্সটের কাজ। আপনি যদি একাধিক সেল বা একাধিক জায়গাকে সেল, আপনি যদি একাধিক সেলকে একত্রিত করতে চান, যেমন আমি এইখান থেকে 21টা সেল সিলেক্ট করছি, তো এই সেলগুলাকে একটা সেলে রূপান্তরিত করব, তাহলে হচ্ছে মার্জ করতে হবে। তাহলে আসবে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করেন, তাহলে সেলগুলো সব মার্জ হয়ে যাবে, অর্থাৎ সবগুলো সেল মিলে একটা সেলে রূপান্তরিত হয়ে যাবে। যখন আপনি মার্জ করবেন তখন আগের মতো মার্জ না করে আপনি চাচ্ছেন রোগুলো সব ঠিক থাকবে, কিন্তু কলামের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো মার্জ হয়ে যাবে। তাহলে আসতে হবে মার্জ অ্যান্ড সেন্টারের পাশে মোর অপশন আছে, সেখানে ক্লিক করে মার্জ অ্যাক্রস। মার্জ অ্যাক্রসের কাজ হচ্ছে ভার্টিক্যাল লাইনগুলোকে মার্জ করা, ভার্টিক্যাল যে লাইনগুলো আছে আপনি সিলেক্টকৃত এরিয়াতে সেই লাইনগুলোকে মার্জ করা। আপনি যদি এখানে চান যে এই মার্জ যেমন ছিল পূর্বের অবস্থানে চলে আসবে, তাহলে ওই অ্যারোতে ক্লিক করে আনমার্জ সেল করে দিলে পূর্বের অবস্থানে চলে আসবে। যেমন আমি প্রথমে মার্জ করছিলাম, আনমার্জ সেল। মার্জ অ্যান্ড সেন্টারের কাজটা হচ্ছে যখন আপনি মার্জ অ্যান্ড সেন্টার সরাসরি ক্লিক করছেন তাহলে লেখাটা সরাসরি সেন্টার থেকে শুরু হবে, কিন্তু আপনি চাচ্ছেন নর্মালি লেফট সাইড থেকে লেখাটা শুরু হবে এবং মার্জ হবে, তাহলে অ্যারোতে ক্লিক করে শুধুমাত্র মার্জ সেল করবেন, এরপর টাইপ করলে এখানে লেখাটা লেফট সাইড থেকেই শুরু হবে। তো এটা ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল, এবং প্রথম টিউটোরিয়াল যদি কেউ মিস করে থাকেন তাহলে ডিসক্রিপশনে প্রথম টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া আছে, আপনি ওইখান থেকে প্রথম টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।